আমরা তাদের আন্দোলনের সাথে সংহতি জানালাম। তাদের দাবি, তারা যে দাবিগুলো করতেছে এটা যৌক্তিক এবং ন্যায্য। যদি সরকার এই আন্দোলনের উপর আবার পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, পেটুয়া বাহিনী দিয়ে কোনো দমন করার চেষ্টা চালায়, রাজপথে ইনশাল্লাহ আমরা একে একে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। যারা আন্দোলন করছেন আপনাদের কোনো ভয় নাই, আমরা আছি এখনো, আমরা এখনো মরে যাই নাই। আমরা সরকারকে পরীক্ষা করতেছি, সরকার কি করতেছে দেখতেছি, তার মতে গতি। সেখানে যারা 8 দলে রয়েছেন আমরা আপনাদেরকে বলবো, আপনারা এই দাবি আদায় করে ঘরে ফিরবেন, আপনারা এই দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। এবং গণভোট বাংলাদেশে হবে, বিএনপি যদি আরো 100 বছরও প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে পারবে না। কারণ গণভোট বাংলাদেশের একটি বড় অংশ চায়, যে অংশের তুলনায় বিএনপির নেতা কর্মীরা হলো চুনোপুটি, একদম সামান্য। সফলতা, আপনি এত বড় বাহিনীর সামনে কিছু দলীয় গুন্ডা নিয়ে দাঁড়াবেন কিভাবে? লাঠি নিয়ে দাঁড়াবেন, বাঁশ নিয়ে দাঁড়াবেন, অস্ত্র নিয়ে দাঁড়াবেন। সেটা তো আওয়ামী লীগ যুবলীগ দাঁড়িয়েছিল, পেরেছে তারা? অতীত 1 বছরের শিক্ষা থেকে যদি কেউ না নেয়, তাকে শিক্ষিত করার দায়িত্ব তো এনসিপি আর নেবে না, সেটা জনগণই নেবে। আওয়ামী লীগের লকডাউন এসেছে নাকি? কালকে নাকি তাদের লকডাউন। কালকে সকল দল মাঠে থাকবে। আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট। হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের বাংলাদেশে যে তার কার্যক্রম বন্ধ করে দিয়েছে, এক ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। কই বাংলাদেশের কতগুলো রাজনৈতিক দল ছিল, আমরা তো কাউকে উকি দিতে দেখি নাই। কালকে যদি আওয়ামী লীগ নামে, তা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে যথেষ্ট। এটা নিয়ে আমরা কোনো টেনশন নেই। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে, এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে, দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। রাষ্ট্রের যে বর্তমান পরিস্থিতি বা চিত্র, এই চিত্র দিয়ে আমরা ইয়াং জেনারেশন যারা রয়েছি, আমাদের জীবন হলো বিপন্ন। আমাদের জীবনে নিরাপত্তা নেই। বাসার নিচে নামলে ককটেল খেতে হয়, মার্কেটে গেলে ফরমালিনের খাবার খেতে হয়, চিকিৎসা করাতে যাব হলো সরকারি হসপিটালের ব্যবস্থাপনায় প্রাইভেট হসপিটালে যেতে হয়। প্রাইভেট হসপিটাল হলো কয়েকটা ব্যক্তির কাছে দিয়ে রয়েছে তারা, আবার ওই ব্যক্তিগুলাই পার্লামেন্টে যায় এমপি হয়। ওই হসপিটালের মালিকগুলাই আবার হলো বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ হয়, এবং সে যে চার্জটা আমাকে দিবে, হাতে ধরিয়ে দিবে, ওটাই আমাকে দিতে হবে। যদি না দিতে পারে, আমার পকেটে না থেকে আমাকে আবার জেলে পাঠিয়ে দিবে। এই হলো বাংলাদেশের স্বাস্থ্য খাতের নৈরাজ্য। এই নৈরাজ্য বন্ধ করার জন্য আমরা সরকারকে জানাবো, আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনারা দ্রুত পদক্ষেপ নিন। যদি আপনারা স্বাস্থ্য এবং শিক্ষা খাত জেলে সাজাতে না পারেন, বাংলাদেশের 18 কোটি মানুষের বহির্শক্তি তো দূরের কথা, ভিতরেই তাদের জীবনটা বিপন্ন হয়ে তারা মরণ অবস্থায় একদিকে চলে যাবে। বাংলাদেশের স্বাস্থ্য খাত কেমন হবে সেটা হলো বিভিন্ন যে কলা সাবজেক্টে পড়ে হলো এই সাবজেক্টে এসে সে জ্ঞান দিচ্ছে। যার যে স্কিল সেট, যার যে যোগ্যতা, তাকে যদি বুঝিয়ে না দেওয়া হয়, ওই বিভাগ, ওই মন্ত্রণালয়, ওই খাত জীবনেও কখনো সফলতার মুখ দেখে না। এই জন্য আমরা সরকারকে জানাবো, আমাদের সাবেক আওয়ামী লীগ যে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন, উনি তো মনে হয় ইংলিশ ডিপার্টমেন্টের ছিলেন, যতটুকু জানি নাকি।